নমস্কার বন্ধুরা, আসন্ন ক্লার্কশিপ এবং এসআই মেইন পরীক্ষার জন্য একটা ডেস্ক রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব। আমি ইতোপূর্বে যে সমস্ত রিপোর্ট তোমাদেরকে লিখিয়েছি সেগুলো শব্দ সংখ্যা অধিকাংশই 200 ছুঁয়েছিল, কিন্তু এক্ষেত্রে আমি মোটামুটি 150 শব্দের কমে এই রিপোর্টটা লেখার চেষ্টা করেছি, কারণ সামনে আমাদের ক্লার্কশিপ পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষায় একটা রিপোর্টের ক্ষেত্রে শব্দ সংখ্যা থাকে 150, কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে আ কাইন্ড অফ রেস এগেইনস্ট টাইম। অত সংক্ষিপ্ত সময়ের মধ্যে অতগুলো টপিক লিখে শেষ করে আসা সম্ভব নয় বললেই চলে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে 100 থেকে 120 শব্দের মধ্যে রিপোর্টটাকে লেখার, এবং এক্ষেত্রে খুব বেশি বাহুল্য বর্জন তোমাকে করতে হবে। সোজা ভাষায় খুব সংক্ষিপ্তভাবে মূল বিষয়টাকে উপস্থাপন করতে হবে। আমি এরপর যখন WBCS এর জন্য আবার রিপোর্ট রাইটিং করাবো, সেক্ষেত্রে শব্দ সংখ্যা 200 বা তার আশেপাশে থাকবে। তো দেখো, এক্ষেত্রে রিপোর্টের টাইটেল দেয়া হয়েছে গার্ল ফেন্ডস অফ ম্যারেজ। এখানে এই যে ফেন্ড অফ শব্দটা বলা আছে, এটার মানে হচ্ছে ডিফেন্ড ওয়ানসেলফ ফ্রম আ ব্লো, অ্যাটাক অর অ্যাটাকার। অর্থাৎ কোনো একটা আক্রমণ বা কোনো একটা ব্লো বা আঘাত, তার থেকে নিজেকে প্রতিহত করাকে বলা হয় ফেন্ড অফ। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার, এই যে টাইটেলটা আপনি ব্যবহার করেছেন, এখানে আপনি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছেন। সিম্পল প্রেজেন্ট টেন্স রেগুলার অ্যাক্টিভিটিকে শো করে। তাহলে এটার মানে কি এটা দাঁড়াচ্ছে না যে মেয়েটা সবসময় বিবাহকে এড়িয়ে যায় বা প্রতিহত করে? ব্যাপারটা তা নয়। মাথায় রাখবে, গ্রামারের বেশ কিছু রুল আছে যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা পড়ি না। এক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা যখন কোনো রিপোর্টের টাইটেল হিসেবে ব্যবহার করি, সেটা কিন্তু রেগুলার অ্যাক্টিভিটি বোঝায় না। তোমরা দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া অথবা দ্য হিন্দু চেক করে দেখতে পারো, সিম্পল প্রেজেন্ট টেন্সে এই ধরনের টাইটেল করা আছে এবং একটা নয়, একাধিক করা আছে। এখানে গার্ল ফ্রেন্ডস অফ ম্যারেজ বলতে কোনো একটি মেয়ে তার বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এমনটাই বোঝাচ্ছে। এরপর নিচে আমরা লিখলাম বাই আ স্টাফ রিপোর্টার। চাইলে এখানে আর রিপোর্ট বাই XYZ ABC MNO বা PQR যা ইচ্ছা করতে পারো। এরপর আমরা জায়গার নাম দেব এবং ডেট দিয়ে লেখাটা শুরু করব। লেখাটা শুরু হচ্ছে এইভাবে, XYZ, a 15-year-old girl stood up against her parents who wanted to marry her off to a man twice her age. খেয়াল করে দেখো, সবার প্রথম আমরা মেয়েটার নাম দিলাম। মেয়েটার নাম যা ইচ্ছা হতে পারে, কিন্তু আমরা প্রপার নাউন ইউজ করব না বলে লিখলাম XYZ। এরপর মেয়েটির পরিচয় দিলাম, সেটা কি? আ 15-year-old girl। এই অংশটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। যেমন ধরো বললাম অভিষেক দে আ টিচার, কিংবা ধরো বললাম রিয়া ভৌমিক আ মাইনর গার্ল। তো এই পরিচয় দেওয়ার বিষয়টাকে আমরা নাউন ইন অ্যাপোজিশন হিসেবে প্রকাশ করতে পারি, এবং মাথায় রাখবে সেক্ষেত্রে এই নাউন ইন অ্যাপোজিশনের আগে এবং পরে দু জায়গাতেই তোমাকে কমা ব্যবহার করতে হবে। এরপর দেখো, আমরা পাস্ট টেন্সে লিখেছি স্টুড আপ এগেইনস্ট। স্টুড আপ এগেইনস্ট বলতে হচ্ছে রুখে দাঁড়ানো বা কোনো কিছুর বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া। তাহলে কার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে? হার পেরেন্টস, অর্থাৎ মেয়েটি তার বাবা মার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এইবার এই বাবা মার পরিচয় দেয়া হচ্ছে হু দিয়ে, যারা কি করছিল? ওয়ান্টেড টু ম্যারি হার অফ টু আ ম্যান, তাকে বিয়ে দিতে চাইছিল একটা লোকের সঙ্গে, এবং সেই লোকের পরিচয় কি দেয়া হয়েছে? টুয়াইস হার এজ, অর্থাৎ তার বয়সের দ্বিগুণ। অর্থাৎ মেয়েটার বয়স হচ্ছে 15, তাহলে লোকটার বয়স হবে 30, 32, 29 ইত্যাদি। এরপর দেখো, এই জায়গাটা যে আমরা ব্যবহার করেছি টু ম্যারি হার অফ, এই অংশটা যদি তুমি সিম্পল ইংলিশে লিখতে চাও, তাহলে এইভাবেও লিখতে পারো যে স্টুড আপ এগেইনস্ট হার পেরেন্টস হু ওয়ান্টেড টু গেট হার ম্যারিড টু আ ম্যান। সেটা আরো সহজ স্ট্রাকচার হবে, কিন্তু যেহেতু খুব কম শব্দের মধ্যে লিখতে হচ্ছে, আমরা লেখাটাকে যতটা পরিচ্ছন্ন এবং একই সঙ্গে সুন্দর লেখার চেষ্টা করব। এরপর কি বলা হচ্ছে? জাস্ট আ ডে বিফোর দ্য ম্যারেজ, মানে বিবাহের কেবলমাত্র একদিন আগে
খেয়াল করো, একটা সাসপেন্স তৈরি করেছি। আগে থেকে না করেনি, ঠিক বিয়ে যেদিন ঠিক তার আগের দিন সে না করছে। কিভাবে না করছে? she called the police and thwarted their plans. এই যে thwart শব্দটা, এটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু মুখস্থ করে নাও। এটার মানে হচ্ছে পাঞ্চাল করা বা জল ঢেলে দেয়া অর্থে ব্যবহৃত হয়। ইট ইজ আ কাইন্ড অফ ইডিয়মেটিক এক্সপ্রেশন, যে টু থট সামওয়ানস প্ল্যান, কারুর যে প্ল্যান সেইটায় সম্পূর্ণভাবে জল ঢেলে দেয়া বা বানচাল করে দেয়া। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ আমরা খুব কম শব্দের মধ্যে 25-30টা শব্দের মধ্যে লিখলাম। সেকেন্ড প্যারাগ্রাফ, সেখানে আমরা মেয়েটির উক্তি দিয়ে শুরু করব। এক্ষেত্রে আই উইটনেস অথবা ভিকটিম সরাসরি তার উক্তি দিয়ে সেন্টেন্স শুরু করব, এবং এক্ষেত্রে আগে রিপোর্টেড স্পিচ লিখব, পরে রিপোর্টিং স্পিচ লিখব, এবং খুব সহজ ইংরেজিতে লিখব। খেয়াল করবে, কোটেশনের মধ্যে অহেতুক জটিল ইংরেজি ব্যবহার করার চেষ্টা করবে না। কেন? কারণ ভালোভাবে ভেবে দেখো, এই উক্তিটা কার? একটা 15 বছরের মেয়ের। সুতরাং সেখানে তুমি খুব জটিল কোনো ইংরাজি ব্যবহার করতে যাবে না। আমি যদি কোনো জায়গায় করে থাকি, সেগুলোও তোমরা চাইলে আর একটু ইজি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করতে পারো। যেমন ধরো, এখানে আমি একটা শব্দ ব্যবহার করেছি টাই দ্য নট। টাই দ্য নট ব্যবহার করা ভুল নয়। তুমি যদি চাও এই শব্দটাকে আরো লুসিড ল্যাঙ্গুয়েজে লিখতে, তুমি ম্যারি শব্দটা ব্যবহার করো, যে আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি অ্যাট দিস এজ। এখানে ম্যারি শব্দের মানেও যা, টাই দ্য নট শব্দের অর্থও তাই। এবং এটা খুব একটা কঠিন শব্দ না, অত্যন্ত প্রচলিত একটা শব্দ বলেই আমি কোটেশনের মধ্যে ব্যবহার করেছি। এবং মেয়েটা কি বলছে? আমি এই বয়সে বিয়ে করতে চাই না। আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই স্টাডি। আমি আমার পড়াশুনো চালিয়ে যেতে চাই। খেয়াল করো, রিপোর্টিং স্পিচ আমি পরে লিখেছি, তাই রুল অফ ইনভার্সন হয়েছে। দ্য ব্রেভ গার্ল সেইড না করে আমরা লিখেছি সেইড দ্য ব্রেভ গার্ল। এরপর কি লিখেছি? হার ফাদার had fixed her marriage with a 31-year-old man. খেয়াল করে দেখো, তার বাবা তার বিবাহ ঠিক করেছিল কত বছর বয়সী একটি লোকের সঙ্গে, সেটাও উল্লেখ করে দিলাম। 31 বছর বয়স এমন একজন মানুষের সাথে তার বিবাহ ফিক্সড করেছিল। এখানে চাইলে তুমি হার ফাদার ফিক্সড হার ম্যারেজও করতে পারো। আমি এখানে হ্যাড ফিক্সড পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি এইটা বোঝানোর জন্য যে এই যে ঘটনাগুলো ঘটছে তার আগে বিয়ে ঠিক হয়েছে। জেনারেলি আমরা হ্যাড প্লাস V3 যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করি, তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট প্লাস V2 এটাও ওই সেন্টেন্সে থাকে। কিন্তু নিউজপেপারের ভাষায় দেখবে একদম সেপারেট সেন্টেন্স হিসেবেও পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। সেটা কি মিনিং এর জন্য ব্যবহার করা হয়? তার আগের বা পরের ঘটনাটা তার থেকে ওই ঘটনাটা আগে ঘটেছে এটা বোঝানোর জন্য। অর্থাৎ খেয়াল করে দেখো, she got to know this, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তার মানে এর পূর্ববর্তী ঘটনা হচ্ছে হার ফাদার হ্যাড ফিক্সড হার ম্যারেজ। তবে বলে রাখি, একাডেমিক ইংলিশে তোমরা যখন ব্যবহার করবে মূলত অবজেক্টিভ পেপারে, সেখানে পাস্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স একই সেন্টেন্সের অংশ হওয়া দরকার। তো এক্ষেত্রে লেখার ক্ষেত্রে এই ধরনের পোয়েটিক লাইসেন্স আমাদের আছে। আমরা উইদাউট সিম্পল পাস্ট একটা সিম্পল সেন্টেন্স হিসেবে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। তাহলে কি বলা হলো? তার বাবা তার বিবাহ ঠিক করেছিলেন 31 বছর বয়সী এক লোকের সঙ্গে। when she got to know about it, got to know মানে কি? জানতে পারলো। এখানে কিন্তু এটা লিখলে হবে না when she knew about it, কারণ when she knew মানে সে আগে থেকেই জানতো। আর জানতে পারার জন্য তোমাকে আইদার came to know অথবা got to know ব্যবহার করতে হবে। অথবা তুমি আরেকটি শব্দ ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে লার্নড। এবার তোমার মনে হতে পারে যে স্যার লার্ন মানে তো শেখা। ডেফিনেটলি লার্ন মানে হচ্ছে কোনো একটা পড়াশুনোর বিষয় বা নতুন বিষয় তুমি যখন শিখছো তাকে বলা হয় লার্ন। তবে লার্ন শব্দের দ্বিতীয় আরেকটা মানে আছে, অর্থাৎ যখন তুমি কোনো একটা অজানা বিষয় কোনো একটা মানুষের কাছ থেকে প্রথমবার জানতে পারছো, সেই অর্থেও আমরা লার্ন শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে লার্ন শব্দের দুটো অর্থ, এক হচ্ছে কোনো কিছু শেখা, আর আরেকটা হচ্ছে নতুন কোনো কিছু সম্পর্কে কারো কাছ থেকে অবগত হওয়া। তাহলে দুটো সেন্সেই ব্যবহৃত হতে পারে।
তখন কি বলা হচ্ছে, when she got to know about it, মানে যখন সে জানতে পারলো তার বাবা একজন 31 বছর বয়সী লোকের সঙ্গে তাহার বিবাহ ঠিক করিয়াছেন, তো সেই সময় তিনি গলা তুললেন বা মেয়েটি গলা তুলল। তার উত্তর কি লিখেছি, she raised her voice, অর্থাৎ সে তার গলা তুলল মানে তার বিরুদ্ধে প্রতিবাদ করলো। চাইলে যদি raised her voice তোমার মনে না থাকে সরাসরি লেখো she protested। প্রোটেস্ট শব্দের অর্থই হচ্ছে raised her voice। এবং মাথায় রাখবে, যদি তুমি এরকম বলতে চাও যে তার গলা নামিয়ে দেয়া হলো মানে তার ভয়েসকে সাপ্রেস করা হলো, তার জন্য ইংরেজিতে খুব সুন্দর একটা ইডিয়াম আছে, সেটা হচ্ছে muzzled her voice, to muzzle one voice। এমনিতে muzzle মানে কি জানো, দেখবে গরু অথবা কুকুর সে যাতে না কামড়ায় তার মুখে একটা কাপড় মতো পরানো হয়, একটা মুখোশ টাইপের, যাতে সে কামড়াতে না পারে, তো ওই জিনিসটার নাম হচ্ছে muzzle। ওখান থেকেই শব্দটা এসেছে টু muzzle one's voice, মানে কারুর কণ্ঠরোধ করা। বাংলায় কত সুন্দর একটা শব্দ বলি, কণ্ঠরোধ, তো এই কণ্ঠরোধের ইংরেজি হচ্ছে টু muzzle one's voice। তো এক্ষেত্রে আমার দরকার হচ্ছে না, আমরা এক্ষেত্রে লিখলাম তারপর কি, when nobody listened, যখন কেউই শুনলো না, কি শুনলো না, তার কথা। তাহলে এখানে তুমি চাইলে এটাকে আরো একটু বড় করে লিখতে পারতে, when nobody listened to her cry, comma, she enlisted the help of the police। মাথায় রাখবে, it is another idiom, enlisted the help, এটা কিন্তু একটা ফ্রেজ। enlist আমরা সাধারণত কোনো একটা কাগজে নিজেদের নাম এনলিস্ট করার জন্য ব্যবহার করি, কিন্তু enlist the help এই শব্দটার মানে হচ্ছে seek for help, অর্থাৎ সাহায্য প্রার্থী হওয়া বা সাহায্য চাওয়া। এটা খুব সুন্দর একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। তার মানে কি বোঝাচ্ছে, যখন তার কথায় বা আবেদনে কেউ কর্ণপাত করলো না। এখানে চাইলে আরো একটা সুন্দর শব্দ লিখতে পারো যে when nobody listened to her plea, খুব ভালো শব্দ, PLEA, প্লি মানে হচ্ছে করুণ আকুতি। তো তখন তিনি শেষমেশ কি করলো, সেই মেয়েটি পুলিশের সাহায্য প্রার্থী হলো বা পুলিশের কাছে সাহায্য চাইলো। এবার চলে আসবো লাস্ট প্যারাগ্রাফ। লাস্ট প্যারাগ্রাফ কার জন্য, অথরিটির জন্য। এখানে কি বললাম, MNO, the local MLA said the way the girl resisted the marriage is no doubt commendable। অর্থাৎ এখানে আমরা ওখানকার যিনি লোকাল প্রতিনিধি আছেন, MLA রয়েছেন, তার নাম উল্লেখ করলাম MNO, এবং তিনি বলছেন যেভাবে, দা ওয়ে মানে কি, যেভাবে এই মেয়েটি রেজিস্টেড দ্য ম্যারেজ, তার বিবাহ আটকালো, ইজ নো ডাউট কমেন্ডেবল। কমেন্ডেবল মানে প্রশংসাযোগ্য। মাথায় রাখবে, এই দা ওয়ে এটা হচ্ছে সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে ইজ, আর এই যে দ্য গার্ল সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে রেজিস্টেড। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি তুমি পুরো লিখতে চাইতে তাহলে এইভাবে লিখতে হতো, the way in which the girl resisted the marriage is no doubt commendable। এরপর লাস্ট লাইন আমরা কি লিখছি, the girl is now in her uncle's house but will be sent to a government home soon। অর্থাৎ এই মুহূর্তে মেয়েটিকে কোথায় রাখা হয়েছে, তার কাকার বাড়িতে, কিন্তু তাকে খুব শীঘ্রই একটা গভর্নমেন্ট হোম, অর্থাৎ যেখানে দেখবে বাচ্চাদের বা বৃদ্ধদের রাখা হয়, এইরকম একটা হোমে তাকে পাঠানো হবে। তো এইটুকুনির মধ্যে ছোট করে খুব সহজ ল্যাঙ্গুয়েজে লেখা। এখানে পেনম্যানশিপ, কঠিন ইডিয়াম আমরা ব্যবহার করার চেষ্টা করিনি। হ্যাঁ, একটা দুটো শব্দ তো রাখতেই হবে, কারণ তুমি এমনিতেই লিখছো 150 শব্দের জায়গায় 100 শব্দ, তুমি 50টা শব্দ কম লিখছো, সুতরাং তোমাকে এমন কিছু মোচড় দিতে হবে যাতে যিনি খাতা দেখবেন তিনি নম্বর দিতে বাধ্য হন। তো খুব সহজ ভাষায় লেখা, আমি চেষ্টা করেছি এমন ভাষায় লিখতে যেটা তোমার মনে হয় যে স্যার এটা তো আমারই লেখা, আমিও এরকম লিখতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমি আরো একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।